প্রথম আলোর বিশেষ আয়োজন ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলোয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি আমাদের জাতীয় অধ্যাপক, আমাদের একজন অভিভাবক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডাক্তার শাহলা খাতুনের কাছে। শাহলাপা, আপনাকে আমাদের প্রথম আলোর এই বিশেষ আমরা যে ভিডিও সাক্ষাৎকার নিই এই অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ এবং খুশি হলাম। তবে জানি না কতটুকু বিখ্যাত, তবে এই দীর্ঘ অনেক বছর থেকে কাজ করছি মানুষ সেবায়। আমরা এই অনুষ্ঠানে আমাদের প্রাজ্ঞজনদের কথা শুনি, জীবনের কথা শুনি, একদম জন্ম থেকেই শুরু হয়। আপনার জন্ম 1939 সালে, সেই হিসেবে আপনার 85-86 বছর বয়স হচ্ছে। জীবনের অভিজ্ঞতা ভালোই হয়েছে। আপনার ওই শৈশবের কথা মনে পড়ে যে আপনার সিলেটে তো জন্ম হলো, আপনার সামহাও বয়স হলেও ব্রেনটা সারাক্ষণ কাজে রাখে, সেজন্য বোধহয় ডিমেনশিয়া হয় নাই। হ্যাঁ, ছোটবেলার থেকে মনে আছে প্রায় সব কিছুই। আপনার আব্বার কথা যদি একটু বলতেন। আমার আব্বা বেসিক্যালি ছিলেন একজন অ্যাডভোকেট, আইনজ্ঞ, সেগুলো করতেন। কিন্তু ওনারা তো বহু আগের মানুষ, পড়াশোনা করছিলেন সিলেট থেকে, সবাই গিয়ে পড়াশোনা করতো কলকাতায়। ওনার নাম হচ্ছে আবু আহমদ আব্দুল হাফিজ। কলকাতায় পড়াশোনা করতেন ওনারা। তো আব্বা যখন কলকাতায়, এটা অবশ্য আমার শোনা কথা, কলকাতায় পড়তেন, তখন কি এক আন্দোলন, খেলাফত আন্দোলন শুরু হয়। তো খেলাফত আন্দোলন শুরু হওয়াতে আমার আব্বা ছিলেন আবার ম্যাজিস্ট্রেট। ওনারা বহুকালের, উনি 1933 সালে আমার দাদা নিজে প্রিমেচিওর অবসরে চলে গেছিলেন। তো উনি দরবারে কিও পাইছেন, তারপর খান বাহাদুর। উনি যখন ছিলেন আসামে, কোথায় যেন গৌহাটি না কোথায় দাদা, যখন শুনেছেন যে ছেলে পড়াশোনা করছে না, খেলাফত আন্দোলন, উনি ওই আগের দিনে টেলিগ্রাম শার্প আসো, তো আব্বা সোজা গেছেন। ওখান থেকে কোনো কথা না বলে পাঠাইছেন রাজশাহীতে। তো রাজশাহীতে আব্বার মামা ছিলেন, অনেকেই নাম জানে, পরে প্রিন্সিপালও ছিলেন, আমি তো বলে করিম। তো আমার আব্বার আবার নানার গোষ্ঠীর বেশিরভাগই কলকাতাবাসী, ওই তখন হয়ে গেছিল ওনারা সিলেটে। আমার আব্বার নানা সিলেটের, নানার ভাই সিলেটের সেকেন্ড মুসলিম গ্রাজুয়েট। তো তখনকার দিনে মুসলমান গ্রাজুয়েট হওয়া মানে এটা কাফির। তো আমাদের কিনে কি ছিল, একটা গোবিন্দ পার্ক বলতো, আমি গোবিন্দ পার্ক হিসেবে দেখেছি, এখন হাসান মার্কেট। তো ওখানে খুব বড় একটা মিটিং করে বলছে তো কাফির। ওই যে উনি ওই কথার পরে উনি আর কোনো সিলেট আসেননি। উনি তখন ওই কলকাতায় করিম সাহেব, দানবীর করিম, বই টই বহু কিছু আছে, এবং উনি কলকাতার অনেক সম্পত্তি সবই দিয়ে গেছেন ফর ইসলাম এডুকেশন এর জন্য। দানবীর মহসিন বলে ওনাকে। আব্বা তো মুসলিম লীগ গঠনের তারপরে আমার সেই জন্য তো খেলাফত আন্দোলন, তারপরে ওখান থেকে পরীক্ষা দিলেন, রাজশাহী থেকে দিয়ে আবার কলকাতা ফিরে গিয়ে ল এবং ওই MA ল পাস, MA বোধহয় আরবিতে। তারপরে তো সিলেটে গিয়ে কিছুদিন, জানি ওটা আমরা জানি না উনি কি করেছিলেন, স্কুলের টিচার। আমার গোষ্ঠী, আপনার শৈশবের কথাই বরং শুনি। আর আপনার আম্মাও তো খুবই বিখ্যাত দেখা যাচ্ছে। ওনার নাম হচ্ছে সৈয়দ শাহার বানু চৌধুরী। শাহার হঠাৎ গত জুড়ের চর না করলে হবে, সৈয়দ শাহার বানু চৌধুরী। ওনার দাদা ছিলেন মর্মী কবি সৈয়দ আশহার আলী। তো এনিওয়ে, আমার নানা বাড়ি হইল সৈয়দপুর, সিলেট বহু গেছি ছোটোবেলা। তখন কষ্ট হয়তো যেতে, নৌকা করে যেতে হতো, নৌকা বা শীতের দিনে ঘোড়ায় করে নানা নিয়ে যেত। আপনার আমার মনে আছে। আপনার আম্মা উনি ভাষা আন্দোলনে, আমার মারা ভাষা আন্দোলনে অনেক কিছু করেছেন। ওই কিসের বইয়ে উনি মারা গেলেন ভেরি রিসেন্টলি, ওই যে ভাষা আন্দোলনের বই লিখছেন যে, এই অমর, ওনার বইটা আমাদের নাম আছে ভাষা আন্দোলনের জন্য। ওই তখন থেকে আমার আব্বা আম্মা প্র্যাকটিক্যালি পলিটিক্স ছেড়ে দিলেন আর শুরু করতেন সমাজসেবা আর এডুকেশন। সিলেটে এমন কোনো স্কুল কলেজ নাই যেখানে দেখি নাই আমার পিতা উপস্থিত আছেন আর আমার মা।
যদিও আমার মা খুব বেশি শিক্ষিত ছিলেন না, জমিদার বাড়ির মেয়ে, স্কুলে পড়ার, নিজের বাড়ির স্কুলে পড়ছেন ক্লাস 5, তবে স্বশিক্ষিত, বহু সমাজসেবার কাজ করে গিয়েছেন। যখন মারা যান তখনও উনি কোন কোন সব স্কুলের গভর্নিং বডি, আমার মা কি ছিলেন। 1952 সালের ভাষা আন্দোলনের কথা কি আপনার মনে আছে? হ্যাঁ, কিছু তো মনে থাকবেই, ক্লাস 7 না 8 পড়ি। কিছু কিছু মনে আছে। আছে, আমাদের এখানে মুহিত ভাই গিয়া অ্যারেস্ট হইল, অ্যারেস্ট হয়ে কিছুদিন ছিল, থাকে নাই, সকালে অ্যারেস্ট। হ্যাঁ, উনি ওই ভাষা আন্দোলনে গ্রেফতার, ওখানে সিলেটে গিয়ে অ্যারেস্ট হয়েছিলেন, তো বেশিক্ষণ থাকতে হয় নাই, আব্বা আবার ছেড়ে দিছিল। তো ঢাকাতে ছিলেন বহুদিন সেন্ট্রাল জেলে, এবং ওইটা দেখেই উনি, ঠিক সত্যি কথা বলতে কি, উনি সেন্ট্রাল জেলে যখন ছিলেন তখনই উনি ডিসাইডেড যে উনি সিভিল সার্ভিসে যাবে। দেখলেন যে অনেক কাজ করা যায়। তারপর আপনার স্কুল কোনটা কোনটা ছিল? আপনার আমাদের সময় সিলেট বলতো গার্লস বালিকা বিদ্যালয়, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, সেটাকে এখন পাইলট স্কুল বোধহয় বলে। সেখান থেকে আপনি? আমি মেট্রিক পড়ছি, ক্লাস 3 টু মেট্রিক। তারপরে আমাদের সিলেটের স্কুলে বহু বাইরে কলেজে বহু লোকও পড়েছেন, এমসি কলেজ, ওখানে ইন্টারমিডিয়েট। তারপরে 1954 সালে আপনি ম্যাট্রিক পাস করলেন, 1956 সালে ইন্টারমিডিয়েট পাস করলেন। এখন ইন্টারমিডিয়েট কেউ বলি না। তারপরে ঢাকা মেডিকেল কলেজ। তো আমার আম্মা আব্বা সারাক্ষণই আসতেন ঢাকায়, আমার কেউ দেখতে আসতেন, আমিও যেতাম। আমাদের সময় ছুটি টুটি কম ছিল, আমরা যেতে পারতাম না। আপনারা তো 13 ভাই বোন, 13 ভাই বোন, সিলেটের ওই বাড়িতে সব মনে পড়ে না, সব ভাই বোন একসঙ্গে? ওইটাই তো, সারাক্ষণই তো যত রকমের দুনিয়াতে খেলা আছে আমাদের বাড়িতে হতো। ওই তখনকার দিনে আমার মা ব্যাডমিন্টন খেলতেন, আর আমরা তো কত যে খেলা খেলছি জানি না। তাছাড়া আমাদের বাড়ির স্কুলে থাকতে তো আপনি সাইকেল চালাতে পারতেন। তো স্কুলে শিখছি, ক্লাস 5-এ থাকতে বোধহয় সাইকেল চালাতেন। আমাদের একজন ক্যালকেশিয়ান কি ছিল, বয় কাজ করতো, তো সে সাইকেল চালানো শিখিয়ে দিচ্ছিল। তো সাইকেল চালিয়েছি, গাড়ি চালিয়েছি ঠিক সিলেটে স্কুল লাইফে চালাই নাই, চালিয়েছি আমি লন্ডনে গিয়ে। প্রথম ঠিক করলাম যে ড্রাইভিং শিখবো। তারপর স্কুল কলেজে তো আপনি কালচারাল অ্যাক্টিভিটিস করতেন? আমাদের সব রকম যা হতো, আমি অবশ্য কোনোদিন গান টান গাই নাই, কিন্তু আবৃত্তি করতেন। সেটা করতে পারতাম মনে হয়, আবৃত্তি করতেন। আমাদের স্কুলে আবার খুব ভালো স্কুল ছিল, তো কনক লোকটা ফার্স্ট হয়েছিল কলকাতা ইউনিভার্সিটি থেকে, ওনার নামে একটা স্কুলে পুকুরি ছিল, এবং খুব নাম ছিল স্কুলের। সব বেশিরভাগই টিচাররা বাইরের থেকেই আসতেন তখন, কারণ সিলেটে ওরকম খুব বেশি ছিল না। তারপরে পাকিস্তান হওয়ার পরে আমার মনে আছে স্কুলে আমাদের কিছুদিন পরে পরে সিলেটে তো খুব একটু বেশি দাঙ্গা হতো, হিন্দু মুসলিম, এটা আমরাও দেখছি। তো আমার আব্বাই ছিল এগুলো বন্ধ করার কাজ, আর আমার বড় 2 ভাই মুহিত ভাই আর মুসিফ ভাইকে দুজনকে পাঠিয়ে দিতেন এক এক বাড়ি, এক এক পাড়ায় পাহারা দেওয়ার জন্য। আর সবচেয়ে বেশি ভয় ছিল যে সুরমা নদী দেখছেন তো, সুরমা নদীর ব্রিজ, সুরমা ব্রিজ, ওটা এখন তো অনেক ব্রিজ আছে, তো ওই পাশ থেকে যেন কেউ না আসতে পারে, এই পাশে আসলে তো ভেঙে ফেলবে সব। তো ওরা সবাই এখানে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। আর তখনকার দিনে শুনেছি যে আব্বারা ফটো উঠাইছেন, উঠিয়া পাঠাইছেন দেখাইতে যে না কিছু ভাঙে নাই, ওরা মনে করছে যে সিলেটে বোধহয় দরগা টরগা ভেঙে ফেলছে, তো ওনারা নাকি এটা নিয়ে তাদের দেখাইছেন যে না। তো সেগুলো কিছুটা গল্প, যাই হোক। আর মনে আছে তো, স্কুলে থেকে মনেই আছে প্র্যাকটিক্যালি সব কিছু, অনেক খেলাধুলা করেছি। তারপরে আমি 61-এ পাস করে আমি লাকি, তখন আমাদের গভর্নমেন্ট, ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট চাকরিতে ঢুকেছি। 1956 এ ঢাকা মেডিকেল কলেজে যে ভর্তি হলেন, 61-এ পাস করে, সেই জন্য আপনাদের একটা 1956 ক্লাব আছে। সেই বন্ধু বান্ধব এখনো অনেকে বেঁচে আছে, অনেকে আছে, সারা দুনিয়াতেই আছে। আপনারা এখনো ঘুরে বেড়ান, একত্রিত হন এবং অনেক সেবা করেন। অসুখ হয় হাসপাতালে যায়, আসে, সেবা করে। ওখানেও তারা, আমার এক ফ্রেন্ড তো ওখানে আবার বহু আগে, উনি মারা গেলেন রিসেন্টলি কিডনি ডায়ালাইসিসে, সে ছিল ও বিয়ে অনেক আগেই, এবং বহু কাজ করে গেছে আমাদের ডাক্তারদের জন্য। আরও আছে, অনেকেই করছে, খালি যে একজন করে তা না। তবে সবাই আমরা যারা পড়াশোনা করেছি প্রত্যেকেই কাজ করেছি সার্ভিসে, কেউ যে চলে গেছি, কেউ বিয়ে বাড়ি করে বাড়ি থেকে বসে থাকছি তা না। তারপর আপনি বলছিলেন যে
1961 সালে পাশ করেই আপনি চাকরিতে এই পাকিস্তানের যে হেলথ সার্ভিস বলতো ইস্ট পাকিস্তান সিভিল আপার সার্ভিস, আপার হইল ক্লাস 2, সেটাতে চাকরি নিলেন। চাকরি নিয়ে আপনার পোস্টিং কোথায় হলো? ঢাকা মেডিকেল কলেজ। যতদিন ছিলাম ইস্ট পাকিস্তানের সময় ঢাকা মেডিকেল কলেজের, তখন আমাদের পোস্টিং ওই ছিলই ঢাকা মেডিকেল কলেজ, আর কিছু বোধহয় সিভিল সার্জন কিছু হতো। তো ওখানে আমি 65-এর ডিসেম্বরে আমি চলে গেছিলাম। আর এমন কয়েক ইনসিডেন্টস আমি দেখলাম। আমি 16ই ডিসেম্বর পাকিস্তান থেকে রওনা দিয়ে লন্ডনে গিয়েছিলাম, 16ই ডিসেম্বর 65-এ। তো ওখানে ছিলাম, ওই যে কিছুদিন পড়াশোনা করলাম, চাকরি করলাম। আমি আবার সব জায়গাতে গিয়ে করেছি, ট্রেনিং নিয়েছি। অনেকে নেয় নাই, গিয়ে খালি পড়ছে আর পরীক্ষা দিচ্ছে। আমি তা করিনি, আমি চাকরি করেছি একদম পুরো ওদের সাথে কম্পিটিশন দিয়ে। 1964 সালে আপনার সহপাঠী ডক্টর শেখ হুমায়ুন কবিরের সঙ্গে বিয়ে হলো। উনি ডাবল FRCS ছিলেন, ইয়াংগেস্ট। যখন বিয়ে হয় তখন তো ছিলেন না? না, তখন না, তখন তো ওই যে তখনই ওই আমরা দুজনেই ঢাকা মেডিকেল কলেজে চাকরি করি। তারপর আপনারা দুজনেই কি লেখাপড়ার জন্য উচ্চশিক্ষার জন্য বিলেতে গেলেন? স্কলারশিপ নিয়ে এটা গেলেন। অবশ্য আগের দিনে আরেকটা করতো কি, স্টুডেন্টদের লাহোরে পাঠাতো পার্ট 1 করার জন্য। তখন FCPS এর 2টা পার্ট ছিল সার্জারি, তো পার্ট 1টা লাহোরে পাঠাতো, ওকে লাহোরে পাঠিয়েছিল, লাহোর থেকে করেছিল পার্ট 1। তারপরে এসে আবার 6 মাস পরে লন্ডনে, আমার আগে গেছিল। আচ্ছা, হ্যাঁ, ও বোধহয় জুনে গেল, আমি গেলাম ডিসেম্বর। কারণ আমাদের আবার তখন নিয়ম ছিল, পাকিস্তানে জিন্না পোস্ট গ্রাজুয়েট মেডিকেল কলেজের আমাদের একজন বস ছিলেন, উনার চিঠি আসতে হতো যে নাহলে যেতে পারতাম না। তো ওনার চিঠি আসতে দেরি হচ্ছিল কোনো কারণে, তারপরে আসা পরে চলে গেলেন। উনি সার্জন ছিলেন? হ্যাঁ, উনি FRCS মানে সার্জন, ফেলো রয়্যাল কলেজ অফ সার্জন। আর আপনি গাইনোকোলজি নিলেন? হ্যাঁ, আমরা হলাম মেম্বার রয়্যাল কলেজ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিস্ট। তারপরে আরো বহু রকম ডিগ্রি সেগুলো আলাদা, আরো অনেক ডিগ্রি নিয়েছেন। রাইট। তারপরে দেশে ফিরলেন কত সালে লন্ডন থেকে? 68-এর 8 অক্টোবরে। তখন আমার মেয়ের বয়স 1 বছর। আমি মেয়ের 1 বছর বয়স করে পাকিস্তানে মানে লন্ডন ছাড়ছি। তো করাচি থেকে মোহিত ভাই তখন পিন্ডি ছিলেন, মোহিত ভাইদের তখন ওই ক্যাবিনেট পিন্ডি চলে গেছিল। তো উনি 1 মাস আসতে দেয় নাই, বলে না এখন গরম, মেয়ে সহ্য করতে পারবে না, একটু ঠান্ডা পড়ুক। আর তাছাড়া আমার আব্বা আম্মাও গেলেন, তখন একসাথে আসলাম। দেশে ফেরার পরে আপনাদের খুলনায় পোস্টিং হলো? খুলনায় পোস্টিং হলো, আমরা তো গভর্নমেন্টের সার্ভেন্টই ছিলাম। রাইট। তো খুলনাতে আমাদের সময় ফার্স্ট, এখন তো আপনি নাম জানেন, কনসালটেন্ট, যেসব ডাক্তাররা অনেকে কনসাল্ট, তখন ওই ফার্স্ট আমাদের সময় কনসালটেন্ট পোস্টটা ক্রিয়েট হলো। আমরা যারা পোস্ট গ্রাজুয়েট করে আসছি তাদের ডিস্ট্রিক্টে পাঠাবার জন্য, ইকুইভ্যালেন্ট টু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো আমরা ফার্স্ট ব্যাচ অফ কনসালটেন্ট খুলনায় গেলাম পোস্টিংয়ে। খুলনায় গিয়ে দুইজনই মানুষের সেবা করতে লাগলেন সরকারি। আবার আসা যাওয়া করছি, এর মধ্যে আমার ছেলে হইলো ঢাকাতেই। তারপর আপনার 2 ছেলে মেয়ে? হ্যাঁ, দুজনেই নিজেদের আর তার সাইদ কবির ছোট ছেলে। হ্যাঁ, ও হলে বাংলাদেশে 69-এ, আর মেয়ে হয়েছে লন্ডনে স্টুডেন্ট থাকাকালীন 67-এ। ওই আপনার মেয়ের নাম কি? লুবনা কবির। প্রথম MBA করেছেন হার্ভার্ড থেকে, বাংলাদেশ থেকে না? প্রথম বাংলাদেশি মেয়ে যে হলিক্রস স্কুল থেকে পাশ করে ওখানে গিয়ে MBA করেছে, লুবনা কবির। দেখতে পাবেন। আমাদের সাইদ কবির তো এখানে, ও 7 মাস যখন ওনার বয়স, তখন তার বাবা আমাদের ডক্টর শেখ হুমায়ুন কবির মারা যান অ্যাক্সিডেন্ট, খুলনাতে রোড অ্যাক্সিডেন্টে মারা যান। রোড অ্যাক্সিডেন্ট, যশোর টু খুলনা। ওই যে প্লেনে করে উনি যশোর থেকে ঢাকায় আসতেন, এই যশোর টু খুলনা এই পথে মারা গেছেন না? গাড়িতে ছিলেন?
মৃত্যু এভাবেই হয়। ওখানে হেলথ মিনিস্টার পড়েছিলেন বহুদিন, নাম ভুলে গেছি, সিনিয়র, অনেক অনেক সিনিয়র। তো ওনারা নাকি শেখ মুজিব যাচ্ছিলেন যশোহর না খুলনায় বোধহয়, তো ওনারা সব গাড়ির বহরে ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল। তো উনি তাই বলছিল আমাকে এই রাস্তাকে উঠাইয়া নিয়ে সুস্থ করলো, আর হি ডাইড। 1970 সালের 16ই জুন উনি মারা গেলেন। তারপর আপনি ঢাকায় বদলি হয়ে চলে এলেন। হ্যাঁ, আমাকে তখন ওই আবার পিজিতে নিয়ে আসলো বদলি করে, আবার কাজ শুরু করতে হলো সেপ্টেম্বরে বোধহয় করলাম কাজ। হ্যাঁ, আপনি তো ওই সময়ে বিলেত থেকে ডিগ্রি নেওয়া গাইনোকোলজিস্ট, অনেক সুনাম হলো আপনার, তাই তো? আপনি কি সার্ভিস করছি? সার্ভিস করার পরে রোগী দেখেছেন তো বাইরে? প্রথম তো হাসপাতালে দেখেছি। আমাদের সময় একবার হাসপাতাল টাইম করলো এই বাংলাদেশ হওয়ার পরে, সকাল 7টা থেকে 4টা। তো ওটা বেশি দিন টিকাইতে পারে না, এটা বন্ধ করে দিল। তো তখন 7টা থেকে 4টা ছিল, সুবিধা ছিল, সব রুগী দেখা যেত। তারপর তো আর রুগী দেখার সময় কুলাতো না। তো আমার সিনিয়র 3জন স্যার, 3জনই মারা গেছেন। একজন ন্যাশনাল প্রফেসর ডক্টর নুরুল ইসলাম, একজন উনি আবার এমপিও ছিলেন প্রফেসর মান্নান, আরেকজন ছিলেন প্রফেসর, উনি সবচেয়ে পরে মারা গেলেন, প্রফেসর নাজিমুদ্দৌলা। তো ওনারা চিঠি লিখে দিতেন রুগীকে, যে রুগী দেখে না, তো আমাদের কাগজ দেখালে দেখে দিবে। এই করে করে শুরু করলাম প্র্যাকটিস। স্যারদের পাঠানো রুগী দেখে দেখে। প্রথম বাবর রোডে ওখানে ছিলাম, গভর্নমেন্ট অ্যালোটেড, তো ওখানে দেখতাম। তারপরে পাশেই সামনে বাবর, ওটার নাম ছিল খিজলি রোড, এটা হলো খিজলি রোড, আর এখানে হলো বাবর রোড। তো বাবর রোডের ওখানে একটা বাড়ি ছিল, তো ভদ্রলোকের বাড়িতে আবার মুক্তিযোদ্ধারা দখল করে ফেলছিলেন, বেচারাকে বেতন কিছু দিতেন না। তো কর্নেল খান আবার ওনাদের কাছ থেকে উদ্ধার করে, তখন ওই ভদ্রলোক, বয়স্ক মানুষ, বলেন যে স্যার আপনার তো লাগবে, ম্যাডামের তো একটা ক্লিনিক লাগবে, তো আমার এটা নিয়ে। তো আমি তখন ওই বাড়িটাতে খিজলি রোডে শুরু করলাম প্র্যাকটিস। আপনার তাহলে তো একটা জেনারেশন আপনার হাত দিয়ে হয়েছে নাকি? বহু জেনারেশন পর জেনারেশন। সেদিন পেলাম একজন আসছে, সে তো হয়েছে, তার বাচ্চারও নাকি হয়েছে ডাক্তার। কালকে একজন ফোন করলো, ভুল করে চলে গেছিল, বলে আপনি না চিনলে কি হলো, আমরা তো চিনি। ভুল করলো, ভালো, আমি খুশি যে ফোন গেছে। হয় অনেক সময়, স্বাভাবিক। আপনার 1971 সালের কথা মনে আছে? হ্যাঁ, 71 সালে ছিলাম সুভানবাগ কলোনিতে। তারপরে খুব গন্ডগোল ঢাকায় দেখে, আমার ছোট বোন আবার ছিল তখন ইউনিভার্সিটিতে পড়তো, ঢাকা ইউনিভার্সিটি হিস্ট্রিতে। তো আমার ভাই এই ডক্টর AK মুবেন, সে তখন আমার সাথে ছিল ওখানে। তো সে বললো যে এখানে থাকা যাবে না, আমরা সিলেট চলে যাই। তো আমার ওই বোনকে ইউনিভার্সিটি, আমার হোস্টেলে ছিল, আমার বাসায় আমার 2 বাচ্চা, আমি, আমার বোন আর ভাই, আমরা সিলেট চলে গেলাম। সিলেটে গেলেও তখন সব জায়গায় তো একই অবস্থা। 4 এপ্রিল 71 সাল মনে রাখবো। আমার বাড়িটা হলো দুই রাস্তা, এইদিকে একটা রাস্তা গেছে আর এইদিকে একটা, এই রাস্তাতে তামাবিল সোজা চলে গেছে শিলং। আমরা এই দেশে শিলং গেছি। তো ওখানে একটা লাইট পোস্ট ছিল, তো ওখানে এসে পাকিস্তানি গাড়ি এনাম করতো। এনাম হলো বিকাল 6টা থেকে কারফিউ, ওটাই ছিল এলান। তো খালি শেষ করার সাথেই আমাদের বাড়িটা, ওই যে মনে করো এটা আমার বাড়ি, আগের দিনে ওইসব থাকতো না, ড্রেন, যেটাকে খাল বলে, তো ওরকম বেশ বড় এরকম খাল। তো ওরা ওখানে ছিল আমার কি অলসো রাস্তাটা আমাদের বলে কি বলে ভাই মনে করতে পারছি না। রাস্তাতে যেতে গেলে যে
কালভার্ট দিয়ে যেতে হয় না, হ্যাঁ, ওরা ওখানে নিচে বসে, আর অনেক গাছ ছিল, আসলে হলো ফুলের বাগান ছিল। আমার বড় ভাই মুক্সি অসম্ভব বাগান করতেন, সারা উঠান বাগানে ভর্তি ছিল, কিন্তু দেখা যেত না। ওরা ওখান থেকে গুলি করছিল ওই গাড়িতে। তো গুলি করার পরে অটোমেটিক্যালি তখন ওরা গুলি করতে শুরু করলো। তো ওদের হাতে অত বেশি গুলি ছিল না, আর এরা করতো কি একটাকে দুইটা মারতো, বেশি তো তাদেরও নাই। আমাদের যে তখন এদের বলতো ইপিআর, তাই। আচ্ছা, তা মুমেন আরও কোথায় জন্য ছিল, খবর পাইছে, ওরা খুঁজতে ছিল কি করবে। ও এসে পিছন দিয়ে কেমনে কেমনে যেন এই টপকাইয়া ঢুকছে। আমরা সবাই সামনের ঘরে গুলি ঢুকছে, এরকম করতে করতে প্রায় রাত 8টা বেজে গেছে। তখন বৃষ্টি আসছে, আর বৃষ্টি আসছে, ওদেরও তখন বারুদ শেষ। তো ওরা চলে গেছে সেই এয়ারপোর্টে, আমাদের এখানে কি বলে ওখানে। আর এরাও তখন সবাই বলছে, যারা মানে বলছে যে আমাদের সামনে, ওরাই বলছে যে সামনে একটা ব্যারিকেড করেন। তো আমাদের বাসার রাস্তার সামনে ওই পাশে হলো বড় পুকুর, দুবাদিঘির পুকুর, এখন এটা পুকুর টুকুর নাই। তো এরপরে ওইখানে দূরে টুয়ার্সরা বাজার, বন্দর বাজার বলতো আমাদের সিলেটে ওইটাকে। তো ওখানে ব্যারিকেড দিয়ে রাখছিল। আপনাদের বাড়িতে তো আক্রমণ করে না, আমাদের ওই করেছে, আমরা তো ঘরে এক ঘর ভাঙ্গে, এক ঘর দরজা জানলা ভাঙ্গে, ভিতরে গিয়ে স্টোর রুমে আর খাটের নিচে, একদম লাস্ট খাবার রুমটা অনেক বড়, একটা খুব ভালো স্টোর রুম ছিল, আর খাট বিছনা ছিল, ওটাতে আমি ঘুমাইতাম গেলে। তারপরে আরও বুক করছে আসছে রাত্রেও। সকালবেলা প্রতিবেশীরা সব চলে গেছিলো, আগেই পালাইছিল। আসে বিশ্বাস করে নাই যে এই বাড়িতে মানুষ বেঁচে আছে, আমরা বেঁচে ছিলাম, কেউ মরি নাই। তখন আমরা সকালে হওয়ার সাথে সাথে আমার এই হলো আমার বাসার পাশে অন্য বাসা, তো জাস্ট রাস্তা ক্রস করে আমরা অন্য বাসায় চলে গেছিলাম। ওইটা কিন্তু কিচ্ছু মানে কিছু হয় নাই। আর আসল হইল যে তারপরে বলছি, তারপর ওখানে এক রাত থাকার পরে ঠিক হলো বহু মানুষ ওখানে থাকা যাবে না। তো আমরা তখন কোনো রকমে, আমার ভাই আমাদের নিয়ে গেল, আমার মামা ডক্টর সৈয়দ শাহ আনোয়ার, উনি আবার চৌধুরী ছাড়ছিল, যেহেতু চৌধুরী বেশি হয়ে গেছে ওনার বাসায়। তো উনি আবার খাঁটি আওয়ামী লীগার, তখন সবাই বললো এই বাসায় থাকা যাবে না। আর এইদিকে উনার ছেলে, মানে আমার আরেক ফুফাতো ভাই, সে আবার মুক্তিযোদ্ধা, ওরা আবার তখন আসছে আমাদের, এসে বললো না এখানে তোমরা থাকতে পারবে না, এখানে আমরা এখন অ্যাটাক করবো, জেল কাছে, জেল অ্যাটাক করবো বার করার জন্য আমাদের লোকদের যাদের অ্যারেস্ট করছে। তো তোমরা পালাও। এখন কোথায় পালাবো? তখন গেলাম ওই যে করলো তার বাসাতেই, ওটা হইলো একটু ভিতরে, ওখানে এক রাত ছিলাম। সকালবেলা ওই আমাদের এক রাত মানে কি কোনো রকমে, ও মাঝখানে একটা কাঠের গুদামেও থাকলাম। তারপরে ওদের বাসায় যে বললো, সে তার বাড়িটাইতে যায় নাই, সে বললো যে তোমরা, সে একটা গাড়ি দিল। বিশেষ করে ওই যে আমার বোন একটা অসুস্থ হয়েছিল, আম্মা আসতে পারবে না, আমিও বোধহয় পারবো না, আমার মামিও ছিলেন একজন। ওখান থেকে আমরা একটা গাড়ি দিয়ে ওই চলে গেলাম ফুলবাড়ি, গিয়ে প্র্যাকটিক্যালি ফুলবাড়ি ছিল। হ্যাঁ, ওখান থেকে আমরা ফিরে, আচ্ছা তারপরে ফিরে আসার তো তাও ইন্ডিয়ার বোধহয় ওই যে রেডিও অ্যানাউন্স করলো যে আবু আহমদ আব্দুল হাফিজ অ্যাডভোকেট, এরকম একটা নামি দামি মানুষ যার এত কন্ট্রিবিউশন এই দেশ তোমাদের পাকিস্তান গড়ার, তাকে মেরে ফেলছে পাকিস্তান বাহিনী। তার বাড়ির কোনো ভাঙ্গা ফটো দিছে, আর বলছে যে তোমরা কি, জানাইছে যে এখানে তার কারো কোনো খবর পাওয়া যায় না। তখন কে যে ছিল ঢাকায় বস অফ দ্য পাকিস্তান আর্মি, সে আমার ভাই ওই সুজন মুইজ, ওকে কেমনে খুঁজে বার করলো, তো সাধারণ বিমায় চাকরি করতো, ওকে খুঁজে বার করে সিলেট পাঠাইলো দেখতে যে কোথায় আমরা। আর ওইদিকে ওইসব বলার পরে আব্বা সবাই অসুস্থ হয়ে গেল, আব্বা আম্মা, আমার ছেলে এরকম সাহিদ কবির খুব বেশি অসুখ হইলো। আব্বা ঠিক করলে যে মরতে হয় বাঁচতে হয় নিজের বাড়িতে যাও। আব্বা ঠিক করে আমরা চলে আসছিলাম, 29শে এপ্রিল আমরা ফিরে আসছিলাম। 4 তারিখ আর্লি মর্নিং 5 তারিখে চলে গেছিলাম। বাড়ির মধ্যে কিছু ছিল না কি, বাট আমরা এখানে এসে গেছিলাম। কারণ ও বেশি আমাদের ছেলে, আর ও মানুষ যে সার্ভিস দেয়, একটা ছেলে ছিল আমাদের সাথে কাজ করতো পিজির থেকে, তার বড় ভাই আমাদের দিছিল।
অসুস্থ সে, কিন্তু আমার ছেলেকে এক সেকেন্ডের জন্য কুল থেকে সরাতো না, যেখানে যাইতো ওখানে কুলের মধ্যে করে নিয়ে, এইভাবে বাঁচিয়েছে মানুষ আমার। তারপরে 72 সালে আপনি, তারপরে আমাদের না 71 সাল হলো, 71 সালে তো জুন জুলাইতে আমাদের অর্ডার দিল না সবাইকে চাকরিতে জয়েন করতে হবে, তখন চলে আসলাম আমরা আবার সবাই সব জায়গায় যে যেখানে ছিল, তখন একটু কি ছিল। তারপরে হইলো যে আবার ডিসেম্বরে গেলাম। আচ্ছা, তারপরে আপনি ঢাকা মেডিকেল কলেজেই জয়েন করলেন 72 সালের পরে? হ্যাঁ, ওখানে পিজিতে। তখন ডাক্তারি করছেন, পড়ানো শুরু করেছেন? সবই পড়া আমরা অত বেশি পারি না, স্টুডেন্ট ছিল না আমাদের। 72-এর পরে 73-74 আমাদের অর্ডার দিল যে পরীক্ষা নিতে হবে 71-এ, তো 71-এ পরীক্ষা দিবে তাকে কেউ তো নেই। সেটা হলো মুক্তিযুদ্ধের পরে কি হলো, স্বাধীন দেশে? তারপরে হলো বলি আমি, হ্যাঁ, তারপর স্বাধীন হওয়ার পর আমরা আবার ওই ব্যাচের পরীক্ষা আবার নিলাম। এর মধ্যে ছিল এই যে মধ্যস্থির ইতালি সবাই, ওদের একবার পরীক্ষা তারা তখন দিছে বাধ্য হইয়া। টিচার হিসাবে আপনার তো অনেক সুনাম, পড়াশোনা করেছি, এই মামার জীবনে টিচার হব। খারাপ টিচার কি ভালো টিচার জানি না, তবে আমি আমার মতো করে কাজ খেয়ে গেছি। আমি যেটা করতাম আর হলো আমি টাইম মেনটেন করতাম, আসলে ঠিকমতো পড়াতেন, ক্লাস নিতেন, ফাঁকি দিতেন না, পরীক্ষা ঠিক সময় নিতেন, খাতা ঠিক সময় দেখতেন নাকি? খালি সাদা দেখতাম না, সিনিয়র টিচাররা মার্ক দিতেন, একজন দিচ্ছেন 2, একজন দিয়ে রাখছেন 12, তো ওইগুলো আবার আমার কাছে আসতো। থার্ড এক্সামিনার করেছি বহু কিছু জীবনে, আমার মনে হয় না অনেকে তো করছে। তারপরে আবার খালি যে MBBS FCPS ডিজিও না, আমি ফার্স্ট বাংলাদেশি PhD ছাত্রীর টিচার গাইড, তখন নিজেই জানি না ভালো PhD শিখছি আগে। সেটা কোথায় করলেন? পিজিতে। আশরাফুন্নেসা নাম শুনছেন কিনা? আশরাফুন্নেসা আছেন এখন আমাদের ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সারে। জি। তো সে আমার প্রথম ছাত্রী পিজিতে, PhD। আপনি তাহলে পিজিতে জয়েন করলেন কবে? ওই যে বললাম আমি তো সারা জীবনে পিজিতেই। মানে ঢাকায় যে পোস্টিং হয়েছে এটা পিজিতেই? সবই, কারণ তখন ঢাকা মেডিকেল কলেজে না, আমি বলি ঢাকা মেডিকেল কলেজে ছিল পিজি, সবসময় ঢাকা মেডিকেল কলেজে আগে ছিল। আর একটা অফিস ছিল ওল্ড ইউনিভার্সিটি BC রুমে। আচ্ছা, ওখানে খালি বলছেন ডাইরেক্টর সাহেব, নুরুল ইসলাম সাহেব বা 2-1, আগে ব্রিটিশ ছিল, কি নাম আছে, ফার্স্ট ডাইরেক্টর ব্রিটিশ। তারপরে এটা তো বলি নাই, 71-এই তো যখন একটু ভালো ভালো দিকে, তখন আমাদের পিজি শিফট হইল শাহবাগ। আচ্ছা, এটা বলতে, তো পিজি শিফট হইল, সময় লাগছে আমাদের ডিপার্টমেন্ট আসতে, একটু সময় লাগছে, কারণ ওখানে তো আমি একা শিফটের সময় লাঠি হাতে নিয়ে আমরা পিছনের লোককে সরাইছিলাম সকাল থেকে রাত থেকে। 1974 সালে আপনি আমেরিকায় গেলেন এবং সেখানে আবার ECG-MG পরীক্ষা। ওদের পরীক্ষাটা না দিলে তাদের চাকরি হয় না। কিন্তু থাকেন নাই, চলে এসছেন। ওখানে চাকরি করছি ইউনিভার্সিটি হসপিটালে। কতদিন? 1 বছরের মতো। 1 বছরের মতো। তারপর 75-এ আসছি। 75-এ আসলেন, এসে যখন শুনলাম, আমি চলে আসছি, সত্যি কথা বলি, মুজিব মারা গেলেন সেদিন সকালবেলা, এতগুলো পেপার নিয়ে আসলো আমার বন্দি জামাই, ওটা আবার ইঞ্জিনিয়ার, সব জায়গায় খালি মুজিব ড্যাড। তো আমি তখন ঠিক করলাম যে দেশে আসবো। বাংলাদেশে যত সিনিয়র সেক্রেটারি বা কেউ আছে সবাই তো ফোন করে বলে, মাথা খারাপ নাকি তোমার, আমরা সব পালাইতে চাই আর তুমি আসতে চাও। আমি এসে গেছিলাম আগস্টে। 2001 সালে আপনি বাংলাদেশ মেডিকেল কলেজের, তখন আমি শেষ হলো আমার 98-এ হলো ইউনিভার্সিটি, এর আগে তো পিজি ছিল। তারপরে আমার চাকরি শেষ হলো, সরকারি চাকরি শেষ হলো 2001-এ জানুয়ারিতে, জুনে 2001-এ। তখন ওই বাংলাদেশ মেডিকেল কলেজে আপনি যোগ দিলেন। হ্যাঁ, ওখানে ছিলেন তখন গাইনি বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে। মেজর জেনারেল আনিস ওয়াইজ ছিলেন। তো ওনার সাথে পরিচয় অনেক আগে, ওনার আব্বা ছিলেন MC কলেজের প্রিন্সিপাল ছিলেন, তাছাড়া ওনার অনেক ভাই বোন আমাদের মতো। তো উনি বুঝি একটা ফোন দিত, আর কত সরকারের চাকরি করবে, আমাদের এদিকে চলে আসো। তো সত্যি গেলাম। তো ডাক্তার AM খান সাহেব, উনি আবার
সালে 97 সালে উনি হার্ট অ্যাটাক করে এই যে বনানীর যে বাড়িতে আমরা কথা হচ্ছে এই বাড়ির সামনে ওইখানে একটু বোধহয় দূরে হাঁটতে গেছিলেন, সকালে হাঁটতেন, সকালবেলা হাঁটতে গিয়ে হার্ট অ্যাটাক করলো, স্পট ডেড। সাথে ছিলেন আমারই স্যার একজন হার্ট ফাউন্ডেশনের হার্টের ডাক্তার সঙ্গে নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আপনার দ্বিতীয় হাজবেন্ড মারা গেলেন 1997 সালে। তারপরে তার মানে আরো 28 বছর চলে গেল। এখন আপনি বাংলাদেশ মেডিকেলে এখনো আছেন নাকি ওখান থেকে? এখনো আছি, অনারারি চেয়ারপারসন অফ দ্য ডিপার্টমেন্ট। আমার রুমও আছে, সব আছে। যান? এখন তো একটু কম যাই, গেছিলাম কদিন আগে। এখন আর রোগী দেখেন না? রোগী এখন কোথাও দেখি না। আর এই 1956 সালের ঢাকা মেডিকেল কলেজের ক্লাব এদের সঙ্গে কাজ করেন? আর ওইটা আমাদের মিটিং টিটিং আমার ওখানেই তারা আসিয়া করে। এখন মানে চেষ্টা করতেছি সরে যাইতে, তো প্রেসিডেন্টশিপ থেকে এখনো কেউ সরাতে দেয় না, তবে সেক্রেটারিটাকে এগুলো বদলাইছি। এখন এই যে কাগজ আমার হাতে আছে, আমার অনেকগুলো সমাজ সেবার সঙ্গে যুক্ত, বিএমএ, বিপিএফ, ওজিএসবি, বিএমএস, পেরিন্যাটাল সোসাইটি। আমি নিজে এটা দেখে অবাক হয়েছি, এত থাকতে পারে নাকি। 35টা এখানে দিছে, আমি এখানে দেখতেছিলাম। এগুলিতে আপনি সারাদিন আবার অনেক কিছু করছি কেউ জীবনে, যেমন নন গভর্নমেন্ট ইন্সপেক্টর অফ ঢাকা জেল, এগুলো তো কেউ কোনোদিন করে নেই। আপনি করেছেন? হ্যাঁ, আমি ছিলাম তো। গেছিলেন? যেতেন? তখন এরশাদকে দেখছিলাম বন্দি। ও ওইদিকে হ্যাঁ রে, যাবো না কেন, ওখানে গিয়েই তো মাথায় ঢুকলো। ঢাকা সেন্ট্রাল জেলে গিয়ে দেখলেন যে এরশাদ সাহেব ভিতরে বন্দি। তারপর ওখানে গিয়ে আরেকটা জিনিস দেখলাম, একটা মহিলা লালমেটি একজন ডাক্তার, বোধহয় ডাক্তারই ছিলেন, আর ওনার মেয়েকে রিসেন্টলি আরেকটা ঘটছে, মেরে ফেলছিল ওই লালমাটিয়ায়। তো সেই খুনি মহিলা সাথে জেলে তখন থাকতো কিছু, যে কি বললো, সেফ কাস্টডি, ছোট ছোট মেয়েরা বাইরে গেলে, আচ্ছা, তো ওদের সাথে ওই মহিলাকে রেখে দিছে। আমি তো দেখেই প্রথম অবজেকশন দিলাম যে এটা তো হতে পারে না, এটাকে আলাদা করো। তারপরে আলাদা করলো। আর ডাক্তার ছিল বেচারারা, একটু যতটুক পারে ডাক্তারদের, পরে ডাক্তারদের একটু, তো আমি ওটা আলাদা। তার থেকে আমার মাথায় ঢুকলো যে বাচ্চাদের তো জন্য করছিলাম গাজীপুরে সেন্টার ফর, আমি সব নাম দিছিলাম আমরা গাজীপুরে, ওটার নাম এখন অন্য নাম হয়ে গেছে। তা আপনার এখন তো মোটামুটি অবসর জীবন, সব কিছুতেই দেখলাম কিছু ভালো কাজ করলে কেউ না কেউ আসে না সব জায়গাতে। তো সুন্দর একটা জীবন চলছে, কাটাচ্ছেন। এই খালেদা জিয়া ছিলেন, আমি যখন গাজীপুরে করব, তো কেউ তো ওনার কাছে যাওয়ার সাহস পায় না, যে আমাকে পারমিশনও দিবে না ওনার সাথে দেখা করতে। আমি বহু রিকোয়েস্ট করে করে ওনার লোকদের বললাম, আমি একটা কাজে আসছি, তোমরা খালি আমাকে একটু। অফিসে গেলাম, ভদ্র মহিলার সাথে সাথে কোনো প্রশ্নই করে নাই। আসলে লোকগুলো জ্বালায়। বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন উনি, তো খালি ওনার রুমে ঢুকার দেখে আর কিচ্ছু না, সাথে সাথে পারমিশন দিলেন জায়গার। অত টাকা দিয়ে তো আর নিজে কিনতে পারবো না সরকারি, এবং এটা তো এখন এত বড় একটা হয়ে গেছে সেফ হোম। হ্যাঁ, ওই সেফ হোমের নাম এখন অন্যটা। কিন্তু এই যে বললাম, নর্থ আমেরিকা মেইনলি ইঞ্জিনিয়ার, ওরা এটা মেইনলি চালায় এখন, টাকা দেয়। ওই ডক্টর মুবিন, আমার বাইরেটা সেক্রেটারি, ও এখানে চেয়ারপারসন বোধহয় এখানে, তার মেয়ে গিয়া সার্ভিস দেয়। না, আমি দেখলাম এটা, আমি কি করব সব জায়গায়। এখন জীবনের অভিজ্ঞতা আমাদেরকে বলেন, যারা নতুন প্রজন্মের ডাক্তার, বললাম তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি একটাই বলি, জীবন আমাদের একবার, যতই অসুখ বিসুখ হোক না কেন, আল্লাহ তাআলা ঠিক করে রাখছেন আমাদের নিবেন এক সময়, সেটা ঠিক আছে, ওটা নিয়ে আমি খুব একটা কি করি না, জানি যে হবে। তবে ডেফিনেটলি সবসময় আমরা আমাজ রোজা করি, বলি সুস্থ সালামতের জন্য যেতে পারি আমরা, নিশ্চয়ই, এটা তো সবাই আমরা করি। তবে আমি আমার জুনিয়রদের এখন একটা কথা বলি, কারণ আমি এটা নিজে বুঝেছি। শুধু রুগী দেখছি, সকাল নাই বিকেল নাই। আমার একটা ভাই আমার সাথে থাকতো, আমি যখন মোহাম্মদপুরে ছিলাম, তো সে বলতো
আমেরিকাবাসী, সব ছোটো ভাই, 7th ব্রাদার, ফ্যামিলির মধ্যেও সে বোধহয় 11। তো সে বলতো, আচ্ছা আপা তুমি কখন উঠে উঠে রুগী দেখতে যাও, তোমার বাসায় থাকি, একদিন আমাকে, আমি বুঝি না। তো এটা ছিল আমাদের, মানে কেমনে রুগীর সেবা করবো, আর কিচ্ছু না। এখন এটা বলি না, রুগীর সেবা তো করবোই, আমি না গেলেও একজন আছে, কিন্তু নিজের সেবা করা লাগবে, নিজের আর হলো ফ্যামিলির। দিস ইজ দ্য ফার্স্ট ডিউটি। ইউ শুড লুক আফটার ইউ, তোমার সেফটি, সব কিছুই তার উপর ডিপেন্ড করছে, মানুষের সেফটি আর ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ফ্যামিলি ছাড়া কেউ কখনো মানুষ হতে পারে না, হুএভার ইট ইজ। তো আমি বলি আমার, আচ্ছা তারপরে তুমি ইয়েস ডেফিনেটলি তোমার ওয়েল উইশার্স বন্ধু বান্ধবের করবে। আর যখন তুমি ডাক্তারি করবে তখন কিন্তু গল্প করবে না। আমি এটা কেন বলি, আমার এক ডাক্তার খুব নামি দামি, তো আমার ছোটো বোন ডায়াবেটিক, আমার 12th সিস্টার ডায়াবেটিক, তো ও যায় সবসময় দেখায়। তো গেলেই ও যে দেখে তার মা আবার আমার আরেক বোনের ক্লাস ফ্রেন্ড ছিল, গেলে খালা করে শুরু হয়ে গেল সে। আর এর ফলে হলো কি, আমার ওই বোন কোনোদিন জানতো না যে ডায়েট একটা চার্ট আছে, কারণ গল্পের তালে ভুলে যেতেন। তো আমি যখন ও একবার, ও ছিল না, অন্য কোথায় দেখাইছে, এই কাছে ও গুলশানে থাকে, আমাকে বলে আচ্ছা আপা আমাকে তো বললো এখানে ডায়েট চার্ট, আমার তো এটা নাই। তখন আমি বুঝলাম, ফার্স্ট তোমার ডিউটি, তোমার কাছে আসছে এ পেশেন্ট, তুমি তাকে দেখো, তার যত রকমের তোমার কাছে মনে হয় জানা দরকার, তারপরে যদি তুমি চাও আগে চিকিৎসার কাজটা সেরে তারপর। এই যে পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স এটা। তো এটা এখন সবাই তাই বলে, আমার ডাক্তারদেরও বলি যে গল্প করবো না কেন, আমরা মানুষ করবোই কিছু না কিছু। তো এটাতে আমিও লজ্জা পাইছিলাম যে আমার হাসপাতাল থেকে এরকম যায়, তারা অন্যদের বেলা হয় নাই, এটাতেই হয়েছে। তো সেগুলো হলো এক্সপিরিয়েন্স, এই জন্য বললাম। তো আমি বলি সেই জন্য আমার কাজ, আমি লিখছি এক জায়গাতে, হয়তো পাবেন, বের হবে। অনেক সময় কিছু খুব ব্রেভ বলবো, তারা ভলান্টারি সার্ভিস দেয়, ভলান্টারি বলবো না, তারা মানবতার সার্ভিস দেয়, টাকা পয়সা নেয়, সেটা আলাদা। তো ওরা কাজ হলো তুমি থাকবা রুগীর সাথে, তাদের কাজ হলো রুগীর সাথে কনস্ট্যান্টলি, যার যখন ডিউটি, কনস্ট্যান্টলি তোমাকে 8 ঘন্টা থাকতে হলে 8 ঘন্টা থাকবে। সে কেমন আছে দেখো, তার গায়ে একটু হাত দাও। মাদার তেরেসা বলে গেছেন যে মরণ পথযাত্রী যে হবে তাকে আমরা বাঁচাতে পারবো না, তবে যদি আমরা তার হাত ধরে তার কাছে একটু বসি, সে নিশ্চিন্ত মরবে, তার কোনো ভয় হবে না। তা আমি বললাম এটা করো, আর এইটা করবা না। এই যে আপনি ডাক্তার আপনার রিপোর্ট কি বলে, তো রিপোর্টে আপনি অন্য ডাক্তার দেখাইবেন না, আরেকটা ডাক্তার দেখান না কেন, তাহলে তো আপনি ভালো হয়ে যেতে পারতেন। তো আমি তো লিখছি এইভাবে যে দয়া করে ডোন্ট আস্ক, এগুলো আপনার ডিউটি না। আমরা যে ডিউটির জন্য আসছি, আমাদের ডিউটি আমাদের করতে দিবেন, আর অন্য ডিউটি অন্য জায়গায়। তো এটা আমি লিখে দিছি, ওটাও পাবেন, যে আমার কাজ এইটা, ওগুলো জিজ্ঞেস করে আমার কাজ না, ওটা ডাক্তারের কাজ, ডাক্তার করবে, সে জানে, বা রুগীর পার্টি জানে, সে ডাক্তার বদলাবে কি। আচ্ছা, ভেরি গুড। এখন আপনি তো এই হলো আমার গাইনোকোলজির, আপনি তো একজন গুরু। তা সেটা আমি মনে করি। হ্যাঁ, আমাদের কিশোরী মা ইয়েস এবং আমাদের মা, আরো নারী যারা আছেন, তাদের উদ্দেশ্যে কিছু স্বাস্থ্যের টিপস দিবেন কিনা বলি। শিশু হাসপাতাল আছে জানেন, ঢাকা শিশু হাসপাতাল নামি দামি। জি, আমি ফার্স্ট বাংলাদেশে ইনস্টিটিউশনাল অ্যাডোলেসেন্ট ইউনিট খুলেছিলাম। আমি ওখানে 6 বছর ছিলাম, অনারারি সব কিছু চেয়ারপারসন। তো আমি একতলায় 2 পাশে 2টা রুম করে, ওখানে কিছু ছিল রাজে বাজে ছিল, ওগুলো বিদায় দিয়ে, এই পাশে ছেলেদের, এক পাশের মেয়ে, এটা তখন চলছিল। তখন গভর্নমেন্ট তখন চিন্তা করতেছে যে করবে কি না, নামে তখন করেছে, কিন্তু কাজে কোথাও ছিল না। তো ওই 2টা ইউনিট আমি ফার্স্ট বাংলাদেশে একদম প্র্যাকটিক্যাল করেছিলাম। এটা হলো একটা। তো সেটাও আমি মনে করি অন্যরা করে নাই, কারণ আমি দেখছি যে এদের জন্য অসম্ভব দরকার। কারণ টিনেজার্সটা হলো, আমরা সবাই জানি, সব কিছুর জন্য জীবন। আজকাল তো টিনেজার্সেরও ডেফিনেশন করে দিছে, 11 তারা শুরু করছে 9 থেকে বোধহয়, না 10 থেকে 24 পর্যন্ত অ্যাডাল্ট টিনেজাররা, কেউ বলে 27 হচ্ছে, যাই হোক।
তো তাদের এত বড় একটা সময় কত রকমের প্রবলেম হয় যেটা তারা বলতে পারে না কাউকে, লজ্জা পায়। আর সব রকম ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, মানে মাসিক শুরু হয়, তারপরে আবার বাচ্চা হয়, সব কিছুই তো এই সময়। তো এটা তো কিচ্ছুই জানে না, তো এগুলো শিখাতে হবে। এটা লজ্জার না, এগুলো প্র্যাকটিক্যাল লাইফের জিনিস। তো এটা আমি বলছি খালি ওই মেয়েকে খালি বসে বসে শেখালে হবে না, তার সাথে তার গার্জিয়ান রাখো, তার বন্ধু বান্ধব রাখো, ভাই বোন রাখো, টিচার থাকো, থেকে শেখাও। আমাদের স্কুলে কিন্তু একটা স্বাস্থ্য পাঠ আছে স্কুলে, এটা আমাদের টিচাররা এরকম করে বন্ধ করে রাখে, পড়ায় না। তো এইটার জন্য আমি বলেছি পড়াতে হবে, কারণ জানতে হবে। তো না জানলে কি করে তারা নিজেকে সেভ করবে, জানলে সে জানে আমি এটা করব। তো এটা আমি কতটুকু হচ্ছে জানি না, তবে আমরা চেষ্টা করতেছি এটা নিয়ে। আরেকটা হলো ওই যে এটা হলো বাচ্চাদের, আরেকটা হলো বয়স্কদের। বয়স হলে আগের দিনে 40 বছর সারা এক কাজই তো ছিল, বিয়ে। আমার জন্মকাল থেকে দেখে আসছি, ছোটবেলায় বিয়ে, স্কুল টিস্কুল তো কিছু জানে না। আর কেমনে অর্ডার মানতে হবে এটা শিখাইছিল সবাই। ইভেন যদি বাড়িতে একটা ছেলে বয়সে 10 বছরের ছোট হয়, ওরও অর্ডার মানতে হবে, কারণ ও ছেলে। সুতরাং ছেলেরা যা বলবে ইউ মাস্ট নো ইট, মারা বললো দরকার নেই। তো সেটা বলতেছি করবে না, কারণ হলো সবাই সমান, আমরা ছেলে যা মেয়েও যা। তবে ডেফিনেটলি মেয়ের শরীরে অনেক রকম বাইরে প্রকাশ পায় যেগুলো ছেলেদের পায় না, পেলে অত কিছু হয় না। সুতরাং সবাই মনে করে যে এটা তো কিছু একটা জিনিস এটা আল্লাহ দেওয়া। তোমাকে যেমন আল্লাহ চোখ হাত মুখ দিয়ে বানাইয়া দিছে, মেয়েদেরও আল্লাহ এইভাবে বানাইছে। প্রথমে সে কিশোরী, তারপরে সে একটা প্রাউড মাতা, আর তারপরে সে একটা তোমার বয়স্ক মহিলা, যারকে তুমি সম্মান করতেই হবে। এটাও সত্যি, আগের দিনে ওই যে বললাম 40 বছর হলে আমাদের মেয়েদের মাসিক বন্ধ হয়ে যেত, তারপরে আর কোনো কাজ মনে করতো জীবন শেষ। এবং সত্যি কথা বলতে অনেক জায়গায় তাদের জীবন শেষ করে রাখতো, ওদের ঘরে জায়গা দিত না, গরুর ঘরে গিয়ে ঘুমাইতো। তো সেটা বলছি করবা না, সেটা বলেছি একইভাবে। আরেকটা ছিল, আগে ট্রেডিশনাল ছিল আমাদের, ওই একটা বোধহয় আছে আলাপ, না খুব ভালো আলাপ বোধের নাম, তারা কিন্তু এইসব অ্যাডভাইস করে মেয়েদের। আর আরেকটা, ওরা তো সব রকম অ্যাডভার্স সিচুয়েশনে ওরাই বেশি এফেক্টেড হয়। তো এদের জন্য বোধহয় আজকাল একটু আলাদা কি আছে, হেল্পলাইন। আর আরেকটা বলেছি মাদের জন্য, যেহেতু কারো 30 আপ হলেই কিছু মাসিক বন্ধ হওয়ার আগের কিছু সিমটম কারো এসে যায়, সবার আসে না, তবে 35 অ্যাবাভ ক্লাব করেছি যাতে শেখানো যায়। আর আরেকটা করেছি ওই যে বাংলাদেশ মেনোপজ সোসাইটি। তো বাংলাদেশ মেনোপজ সোসাইটি বাংলাদেশ আগে লেখা, তো এই জন্য কিছুতেই আমাকে লাইসেন্স দিচ্ছিল না। আমি চেষ্টা করতেছি 1995 থেকে পারি নাই, 2005-এ গিয়া পারছি। ওই বাংলাদেশ লেখা দেবে না, দিতে হবে মেনোপজ সোসাইটি অফ বাংলাদেশ। তো এটা নিয়ে আমি ফাইট করলাম, এই জন্য যে আমার ওয়ার্ল্ডে আমার বাংলাদেশ মেনোপজ সোসাইটি বলে এটা নাম হয়ে গেছে সব জায়গায়। এখন তোমরা বদলাইলে তো পারবে না, আলটিমেটলি আমাকে কিন্তু দিয়েছে, আমার নাম হইলো বাংলাদেশ মেনোপজ সোসাইটি। এর জন্য তো মেনোপজ সোসাইটির কাজ হচ্ছে ওই 35 বছর বয়স থেকে শুরু করে দিতে বলেছি, যেটাতে ব্রিগেডিয়ার সুরাইয়াকে চিফ করে দিয়েছিলাম। আর কিছু ওখানে মেইনলি ছিল কিছু আর্মির ডাক্তাররা যারা আমার সাথে কাজ করছে, আগে আমার ছাত্রীও ছিল, আমার সাথে কাজও করেছে। তো যাই হোক, তারা ভালো কাজ করছে। মিটিং টিটিকে মাঝে মাঝে আগে গিয়েছে, বেশি মিটিংই হয় ওইখানে। আর্মি কি আছে না একটা, আমাদের রিটায়ার্ড আর্মি অফিসার্সদের, তো আমিও ইনভলভ, যেহেতু আমিও রিটায়ার্ড আর্মি অফিসার্সের ওয়াইফ। তো ওখানে আমরা প্রায় মিটিং করতাম, সব ক্যাটাগরির লোক আসতো, তো ওই জন্য ভালো লাগতো। আর হলো ওই যে বললাম বাংলাদেশ মেনোপজ সোসাইটি। আর সিজারিয়ানটা আমি কম করা যায়, এটা হলো আমাদের ধৈর্যের অভাব, সময়ের অভাব। একসাথে 10টা খাইতে চাই, আর কোনো কিচ্ছু না, সময় দেয় না। আমার একটা হাসপাতালে গ্রিন লাইফে আছে একটা মহিলা, এখনো চাকরি করতেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। সে তো বসে থাকে,
বসে থাকা লাগে না, আমাদের ট্রেন নার্স আছে, আমার একটা পুরো একটা টিমই আছে আমার হাসপাতালে, গ্রিন লেফ। ও নর্মাল করার চেষ্টা করে। এবং আমার আরও আছে যারা ফার্স্ট সিজার সেকেন্ড নর্মাল ডেলিভারি করে, সময় দিতে হয়। তো সবাইকে আমি করে ফেলবো আমি কোনোদিনই বলবো না, কারণ আগের দিনে বলতো যে পার্সেন্টে আমরা বলি এখন তার চেয়ে বেশি করা দরকার হয়। আমাদের এখন তো কত রকমের প্রেগনেন্সি হয়, বয়স্কদের হচ্ছে কত অসুখ বিসুখ। আমার রুগী আমি নিজে মাদার কেয়ারে করেছি, ওভারিয়ান ক্যান্সার এত বড়, বিয়ের পরে 6 মাসের মধ্যে। আমার একটা নাতনি, বড় বোনের নাতনি, তখন থাকতো কুয়েতে, ওখান থেকে ওর শাশুড়ি মানে ওনার ছেলে ছিল, 5টা মেয়ে ছিল না, ওইটাকে পালছিলেন। তো আমাকে ফোন করছে যে নানু, কি যেন নাম, লিমা নাকি নাম, লামু ওরকম একটা নাম, তো ওর তো কি নাকি হয়েছে। তা আমি বললাম পাঠিয়ে দে। দেখলাম যে ওভারিয়ান টিউমার, আরও আছে, এটা একটু বলি। তখন ওটা অপারেশন করলাম, ওই মাদার কেয়ারেই করলাম, করার পরে 3 বছর চিকিৎসা করলাম, সব রকম সাইটোল কেমোথেরাপি তা দিতে হয়, সবই দিছে। কিন্তু তারপরে 3 বছরের পরে দেখলাম যে সব কিছু ভালো, কোনো প্রবলেম নাই। আর তখন আমি ওই একটাই ওভারি ফেলছি, আর যত রকমের টেস্ট করার, তো ওর যেটা হলো তারপরে তো প্রেগনেন্ট হইলো নিজেই হয়ে, একটা বাচ্চা আমার কাছে মাদার কেয়ারে হলো। আর সেকেন্ডটা সে নিকুঞ্জ এখন থাকে ওখানে, জন্য কাকে দিয়ে করাইছে। তো সেই জন্য বললাম খারাপ কাজ করি নেই না, নিশ্চয়ই না, নিশ্চয়ই। মানুষের দোয়া আপনার কাছে, আপনার জন্য থাকবে। তো চেষ্টা করেছি। বিশেষ কিছু কি বলার আছে আপনার? যেটা আমার খালি আমার জুনিয়রদের সম্বন্ধে বলবো, ধৈর্য ধরা শিখতে, তাড়াহুড়া করতে না করতে, প্রত্যেক কিছুতে হোমওয়ার্ক করে আসতে। এরা হোমওয়ার্ক করার সময় পায় না, এটা একটা অসুবিধা। আমি যেটা করি, হোমওয়ার্ক করি, সোজা কথা। আমি যদি 6টায় কোনো কেস করতে যাই, আমি 5টার সময়টা বসে আমরা দেখি। তো ওরা করে কি, পড়ালেখা করবে চটি বই দিয়ে, আবার হোমওয়ার্কও করবে চটি বই। এটা বলি যে বই পড়ো, ডাক্তারি ম্যাগাজিন পড়ো, অনেক খবর পাবে, ইভেন গুগলস দেখো। কিন্তু তারা শুনে না, তারা খালি চটি বইটা পড়বে সারা জীবন আর টিক মারবে, কোনোদিন মনে রাখতে পারে। এটা কত বুঝাচ্ছি, প্র্যাকটিক্যালি তাদের অনেকে বুঝেছে এখন যে এটা আমার কোনো অসুবিধা নাই, হ্যাঁ বইটা দরকার পরীক্ষার সময়। কিন্তু এখন তো তুই কিছু মনে রাখ, এর ফলে হচ্ছে কি সব হাবুল তাবুল হয়ে যাচ্ছে। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ জাতীয় অধ্যাপক, স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এবং অধ্যাপনা করেছেন, বহু মানুষের চিকিৎসা করেছেন, বহু মানুষকে আলোকিত করেছেন, এবং বাংলাদেশের স্বাস্থ্যে যিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, ডাক্তার শাহলা খাতুনের সঙ্গে কথা বললাম। তিনি আমাদের জাতীয় অধ্যাপক, তিনি বহু রোগীদের সেবা করেছেন, মানুষের সেবা করেছেন এবং পড়িয়েছেন। বাংলাদেশকে আলোকিত করার পেছনে তার অনেক অবদান আছে। তার এই অভিজ্ঞতার আলো নিশ্চয়ই আমাদেরকে আলোকিত করবে, সামনের পথটাকে অনেক সুন্দর করবে। সবাই ভালো থাকবেন।